আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশোলজি। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে হ্যারল্ড পিন্টারের লেখা খুবই ফেমাস একটা প্লে দ্য কেয়ারটেকারের সামারি রিপ্রেজেন্ট করা। প্লেটা হচ্ছে হ্যারল্ড পিন্টারের লাইফের ফার্স্ট সাকসেসফুল প্লে, যেটা লেখা হয়েছিল 1950s দিকে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার 5 বছর পরে এটা লেখা হয়। এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরের 5 বছর হ্যারল্ড পিন্টার বিভিন্ন সিচুয়েশনস অবজার্ভ করেন। এই ওয়ার্ল্ড ওয়ারটার পরে আসলে মানুষের লাইফ সিচুয়েশন কীরকম ছিল, লাইফস্টাইল এবং সব কিছুর উপরে এই ওয়ার্ল্ড ওয়ারটার কী ধরনের প্রভাব পড়েছিল, এই সব কিছু অবজার্ভ করার পরে তিনি দ্য কেয়ারটেকার প্লেটা লিখেন এবং এটা স্টেজ করা হয়েছিল 1960s। তো চলুন দেরি না করে প্লের মেইন পার্টে চলে যাই। এই প্লের যে মেইন ক্যারেক্টার্স সেটা মাত্র 3 জনকে নিয়ে লেখা। এই 3 জন ক্যারেক্টার নিয়ে সম্পূর্ণ প্লেটা লেখা হয়েছে এবং প্লের ক্যারেক্টারগুলোর মধ্যে প্রথমেই রয়েছে অ্যাস্টন এবং মিক। এরা দুই ভাই। এর মধ্যে অ্যাস্টন হচ্ছে বড় ভাই এবং মিক হচ্ছে ছোট ভাই। অ্যাস্টনের যদি ছোটোখাটো একটু ইন্ট্রোডাকশন দিতে যাই, সে হচ্ছে খুব কাইন্ড হার্টেড একজন পার্সন, খুবই সহজ সরল এবং বিনয়ী ধরনের লোক বলা যায়। মানুষের বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করেন এবং তার লাইফ স্টোরি আছে একটা। তার ছোটোবেলায় একটা ইনসিডেন্ট ঘটেছিল তার সাথে। একটা সময় তার হ্যালুসিনেশনসের প্রবলেম হতো এবং হ্যালুসিনেশনের প্রবলেমের কারণে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে একবার কারেন্টের শক দেওয়া হয়েছিল। তারপর থেকে সে অ্যাকচুয়ালি খুবই ধীরে সুস্থে চিন্তাভাবনা করেন, খুবই ধীরে সুস্থে কথাবার্তা বলেন আর মানুষের বিভিন্নভাবে বিপদে আপদে সাহায্য করার চেষ্টা করেন। মিক হচ্ছে খুবই মিস্টিরিয়াস প্লাস নটি টাইপের একটা ক্যারেক্টার। ছোটো ভাইগুলো থাকে না একটু দুষ্ট টাইপের, এরকমই একজন ভাই মিক। এবং ও খুব ফাস্ট অ্যান্ড লাউড চিন্তাভাবনা করে আর কথাবার্তায় কোনো ধীরগতি নেই। সে একজন স্বাভাবিক নর্মাল মানুষের মতোই সবসময় আচরণ করে। এবং আরেকজন ক্যারেক্টার হচ্ছে আমাদের ডেভিস অ্যাকচুয়ালি অ্যাস্টন আর মিকের কোনো রিলেটিভ না, কোনো ধরনের সম্পর্ক তাদের সাথে নেই। ডেভিস একজন বয়স্ক লোক যার বয়স প্রায় 60-এর কাছাকাছি এবং সে অ্যাকচুয়ালি এই প্লেতে রেসিজমকেও রিপ্রেজেন্ট করবে। রেসিজম বলতে ব্ল্যাক পিপল অ্যান্ড হোয়াইট পিপলের মধ্যে যেই সিচুয়েশনটা, ওই সময় যে হোয়াইট পিপলদের দ্বারা তখনও ব্ল্যাক পিপলরা ডমিনেট হতো, এই জিনিসটাই আমাদের ডেভিসের ক্যারেক্টারের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। ডেভিস অ্যাকচুয়ালি ব্ল্যাক পিপলদেরকে পছন্দ করতো না, হেট করতো অনেকটা। তো তার মাধ্যমেই এই রেসিজমের বিষয়টা ফুটিয়ে তুলেছেন আমাদের হ্যারল্ড পিন্টার। তো চলুন এবার মেইন যে ঘটনা এই প্লের সেটা একটু ব্যাখ্যা করে বলি। আমি ভিডিওর শেষের দিকে এই প্লের সম্পূর্ণ থিমগুলো বলে দিব। তো এই যে প্লেটা সেটা শুরু হয় লন্ডনের একটি বাড়ি থেকে। সেই বাড়িতে মিক এবং অ্যাস্টন দুজন একসাথে থাকতো, দুই ভাই। প্লের শুরুতেই দেখানো হয় মিক তার বেডরুমে একটা টাইমে শুয়েছিল এবং ওই সময়ে সে বাড়িতে একা ছিল, অ্যাস্টন বাড়িতে ছিল না। তো ওই সময় সে আসলে মেইন ডোরের একটা সাউন্ড শুনতে পায়, যে মেইন ডোর খোলা হচ্ছে বন্ধ করা হচ্ছে, এই দুটো শব্দ সে শুনতে পায়। এবং তখন আসলে অ্যাস্টন বাড়িতে আসে এবং অ্যাস্টন তার সাথে একজন অপরিচিত ব্যক্তিকে নিয়ে আসেন যার নাম ডেভিস। তো ডেভিস তার সাথে যখন আসে তখন আমরা ডেভিসের সম্পর্কে জানতে পারি যে অ্যাস্টনের সাথে কিভাবে তার পরিচয় হয়েছে বা দেখা হয়েছে। অ্যাকচুয়ালি অ্যাস্টনের সাথে ডেভিসের দেখাটা হয় মূলত একটা ক্যাফেতে। ডেভিস এমন একজন লোক যার কোনো পার্মানেন্ট অ্যাড্রেস নেই, পার্মানেন্ট কোনো ঠিকানা নেই, কাজও তার কোনো পার্মানেন্ট কিছু নেই। সে যখন যেখানে সুবিধা হয় সেখানে থাকে, যখন যেখানে টুকটাক কাজকর্ম করতে পারে সেখানে করে, এই ধরনের আর কি। তো একদিন এরকমই একটা ক্যাফেতে অ্যাস্টন দেখেছিল যে ডেভিস কোনো একটা লোকের সাথে একটু মারামারিতে জড়িয়ে পড়েছিল এবং ওই পরিস্থিতি থেকে ডেভিসকে অ্যাস্টন সেভ করে তার সাথে তার বাড়িতে নিয়ে আসে এবং তার বাড়িতে এনে সে ডেভিসকে বলে যে তুমি আজকে রাতটা এখানে থাকতে পারো। তো ডেভিস তখন অ্যাস্টনের প্রপোজালে রাজি হয়ে যায় এবং বলে যে সে থাকবে তার সাথে এক রাত। কিন্তু পরের দিন সে লন্ডনে একটা প্লেস আছে সাউথ লন্ডনে, সিটকাপ, সেখানে গিয়ে ডেভিস তার নিজের সব পরিচয়পত্র এবং ডিটেলস সব কিছু নিয়ে আসবে। তো অ্যাস্টনকে সে অ্যাকচুয়ালি আশ্বাস দেয় এক ধরনের, যেন কিছুটা বিশ্বাস করে সে ডেভিসকে। তখন অ্যাস্টনের সাথে সেই রুমে, একই রুমে সেই রাত্রে ডেভিস থাকে
এবং মিক অ্যাকচুয়ালি তখনও পর্যন্ত ডেভিসের সম্পর্কে কিছু জানে না। এখানেই একটা পরিস্থিতি আমরা আসলে আস্তে আস্তে সামনের দিকে দেখতে পাবো যে একই বাড়িতে দুই ভাই থাকা সত্ত্বেও তাদের মধ্যে খুব একটা কি সম্পূর্ণ প্লেতে অ্যাকচুয়ালি কোনো কনভারসেশনই হয় না। একেবারে শেষে গিয়ে দুজনের মধ্যে একটা কনভারসেশন হয়, আর এটাও এই প্লেয়ের একটা থিম, যেটা আমি পরবর্তীতে বলবো যে কোন থিমের উপর এই জিনিসটা বেস করা। তো অ্যাস্টনের সাথে সেই রাতে ডেভিস যখন থেকেছিল, ঘুমিয়েছিল, পরবর্তী সকালে অ্যাস্টন উঠে বলেছিল ডেভিসকে যে সে রাতে অনেক সাউন্ড করে, রাতে সে নাক ডাকে, তার ঘুমানোর সময় সে অনেক প্রবলেমস করছিল। তো অ্যাস্টনের আসলে ঘুমাতে খুব সমস্যা হয়েছিল, কিন্তু ডেভিস এমন একজন ব্যক্তি যে তার নিজের ভুল কখনোই সহজে স্বীকার করতে চায় না। সে খুব লাউড এবং অ্যারোগেন্ট টাইপের বিহেভ করে সবসময়। তো ডেভিস তখনও অ্যাস্টনকে খুব ডিফেন্স করছিল এবং বলেছিল যে না, সে এরকম কোনো কিছু করে না, অ্যাস্টন ভুল বলছে বা এরকম কিছু আর কি, রিফিউজ করে দিচ্ছিল পুরো সিচুয়েশনটা। তো এরপরে অ্যাস্টন আর বেশি কথা বাড়ায়নি। অ্যাস্টন আসলে তখন ডেভিসকে এত কিছুর পরেও বলে গেছিল যে সে যদি চায় তাহলে আরও একটা রাত তাদের বাড়িতে থাকতে পারে। তো এটা বলে অ্যাস্টন বাড়ি থেকে বের হয়ে যায়। তার পরবর্তীতেই দেখব আমরা যে ডেভিস একটু রহস্যজনক ব্যবহার করছিল। সে অ্যাস্টনের সম্পূর্ণ রুম অনেকটা সার্চ করার মতো একটা সিচুয়েশন করে ফেলেছিল। এই জিনিসটা হঠাৎ করে মিক দেখতে পায় যে অ্যাস্টনের রুমে ডেভিস এরকমভাবে সার্চ করছে, হাতাহাতি করছে জিনিসপত্র। তখন গিয়ে মিক ডেভিসকে যখন এগুলো করা থেকে বারণ করতে শুরু করে, বা হঠাৎ করে একজন অপরিচিত মানুষকে ডেভিসকে যখন দেখে এগুলো করতে, তখন মিক অনেক রেগে যায় এবং তাদের মধ্যে এক ধরনের ধস্তাধস্তি হয়ে যায়। এবং মিক ডেভিসের সম্পর্কে যখন জানতে পারে যে তার ভাই তাকে নিয়ে এসেছে, তখন মিক ডেভিসকে বলে যে সে এরকমভাবে যেন বাড়িতে না থাকে, সে যদি থাকতে চায় তাদের সাথে তাহলে যেন সে ভাড়া নিয়ে থাকে আর কি, বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকে। তো এগুলোর পরেই আর কি পরবর্তীতে মিকের সাথে এই সিচুয়েশনের পরে অ্যাস্টন দেখা যায় বাড়ি ফিরে আসে। অ্যাস্টন একটা ব্যাগ নিয়ে বাড়ি ফিরে আসে তার সাথে। তো অ্যাস্টন ভেবেছিল অ্যাস্টন অ্যাকচুয়ালি এই ব্যাগটা নিয়ে এসেছিল সেই ক্যাফে থেকে, যেখান থেকে সে ডেভিসকে নিয়ে এসেছিল। অ্যাস্টন ভেবেছিল যে এই ব্যাগের মধ্যে ডেভিসের জিনিসপত্র থাকতে পারে, কিন্তু ডেভিস ব্যাগটা দেখে বলেছে যে না, এটা তার ব্যাগ না, সে রিফিউজ করে দেয়। তো ডেভিস দেখা যায় অ্যাস্টনের এই যে বিহেভগুলা, বা মানে তার যে ব্যাগ নিয়ে আসা বা তার একটু পরিচয় জানা সম্পর্কে যে তার মধ্যে একটা কিউরিয়াসিটি, এই জিনিসগুলো ডেভিস খুব একটা পছন্দ করছিল না। সে অ্যাস্টনের প্রতি বিরক্ত হওয়া শুরু করে। তো পরিস্থিতিটা দেখুন, মানে অ্যাস্টন যে নিজেই তাকে সেভ করে নিজের বাড়িতে নিয়ে এসেছিল থাকার জন্য, সে অ্যাস্টনের প্রতি ডেভিস আস্তে আস্তে বিরক্তি একটা উপলব্ধি করছে। এরকমভাবে দু একদিন কাটার পরে ডেভিসকে অ্যাস্টন একটা প্রপোজাল দেয়। অ্যাকচুয়ালি অ্যাস্টন এবং মিকের বাড়ির পরিস্থিতি খুব একটা স্টেবল ছিল না, ভালো ছিল না, যেহেতু দুই ভাই একসাথে বাড়িতে থাকতো। তো ওদের বাড়িটা একটা জরাজীর্ণ টাইপের বাড়ি ছিল, গোছগাছ বা কিছুই ঠিকঠাক মতো ছিল না। তো অ্যাস্টন চিন্তা করেছে ডেভিসকে এই ধরনের একটা প্রপোজাল দিবে যে সে যেন এই বাড়িতে মানে ডেকোরেশনের কাজটা করে দেয়, বা মিকের জন্য আলাদাভাবে একটা ফ্ল্যাটও অ্যাস্টন ডেকোর করতে চাচ্ছিল। তো অ্যাস্টন ডেভিসকে বলে যে তুমি যদি এখানে থাকতে চাও তাহলে এইরকম ভাবে আমার বাড়িটাকে অ্যাকচুয়ালি ঠিকঠাক করতে হবে বা ডেকোরেশন করতে হবে ঠিকঠাক মতো, আর মিকের জন্য একটা আলাদাভাবে আমি ফ্ল্যাট রেডি করতে চাচ্ছি। তো এই সব দায়িত্ব তুমি যদি নিতে পারো তাহলে তুমি এই বাড়িতে একটা কেয়ারটেকার হিসেবে আমি তোমাকে রাখতে পারি। তো ডেভিস আসলে প্রথমে একটু ডিলেমাতে পড়ে গেছিলো। ডেভিসের মাইন্ডে ঘুরছিল যে সে তো এই ধরনের কাজকর্ম কখনো করেনি, তার মধ্যে এরকম কোনো এক্সপিরিয়েন্সও নাই। তারপরেও সে শেষ পর্যন্ত অ্যাস্টনের প্রপোজালে রাজি হয়ে যায়, কারণ তার আসলে থাকার মতো তেমন কোনো প্লেস নেই, করার মতো তেমন কোনো কাজ নেই। তো সে বাধ্য হয়ে অনেকটা অ্যাস্টনের কাজে বা প্রপোজালে অ্যাকচুয়ালি রাজি হয়ে যায়। তো এরকমভাবে মানে যে সে অ্যাস্টন আসলে যেই দিন এই প্রপোজালটা ডেভিসকে দিয়েছে সেদিন রাত্রে ডেভিস ঘুমানোর মধ্যে দেখা যায় মিক এসে ডেভিসকে বিভিন্নভাবে একটু ভয় দেখানোর চেষ্টা করে। মিক একটু নটিনেস টাইপের একটা বিহেভ করে, সে ভ্যাকিউম ক্লিনার অ্যান্ড বিভিন্ন জিনিস দিয়ে একটু দুষ্টামি করতে থাকে, ফাজলামো করতে থাকে ডেভিসের সাথে, তাকে ভয় দেখানোর চেষ্টা করে। এবং এগুলো করে তার পরের দিন সকালে আবার মিক ডেভিসকে বলে যে সে যদি চায় তাহলে তাদের এই বাড়িতে কেয়ারটেকার হিসেবে থাকতে পারে।
তো ডেভিসের কাছে এই জিনিসটা খুব আশ্চর্য লাগছিল যে আশ্চর্য, রাতে এইভাবে আমাকে ভয় দেখালো বা এই ধরনের ঘটনাগুলো আমার সাথে ঘটালো, পরের দিন সকালে এসে সে আবার আমাকে বলছে যে কেয়ারটেকার হিসেবে থাকতে পারবো বা কিছু। এই বিষয়টার সাথে সাথে ডেভিসের মধ্যে আরও একটা কোয়েশ্চেন মাইন্ডে ঘুরছিল তার, যে আসলে এই বাড়ির প্রকৃত মালিক কে। কারণ যেহেতু তার আগের দিন এই যে বড় ভাই অ্যাস্টন, সে তাকে একটা প্রপোজাল দিয়েছে কেয়ারটেকার হিসেবে থাকতে, তার পরের দিনে যে ছোট ভাই আছে সে আবার এসে তাকে প্রপোজাল দিল সে যেন কেয়ারটেকার হিসেবে থাকে। তো এই মানে কোয়েশ্চেনটা তার মধ্যে ছিল যে দুজনেই এভাবে এসে আমাকে কেয়ারটেকার হিসেবে কাজে রাখতে চাচ্ছে, তো আসলে এই ঘরের মালিকটা কে। তো এই প্রশ্নটা সে মিককে করেছিল যে এই বাড়ির প্রকৃত মালিককে। তার এই কোয়েশ্চেন শুনে মিক তৎক্ষণাৎ একটু রেগে গিয়েছিল এবং মিক আসলে তখন একটা সিন ক্রিয়েট করে বসে। তখন ডেভিসকে সে বলে যে তুমি এতদিন ধরে বলছো সিট কাপে তুমি তোমার পরিচয়গুলো নিয়ে আসতে যাবে, তুমি যাচ্ছ না কেন, বা তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার পরিচয়গুলো নিয়ে আসবে। তো এরপরে থেকে দেখা যায় অনেক দিন কেটে যায়, ডেভিস এই যাচ্ছি এরকম করে তার নিজের পরিচয় আনতে আর সিট কাপে যাওয়ার কোনো অ্যাটেম্পটই নিচ্ছিল না। প্রতিদিনই কোনো না কোনো একটা বাহানা সে বানাতো, বলতো যে ওয়েদার খারাপ, শরীর ভালো লাগছে না, এটা না সেটা না, এরকম করে করে সে তার পরিচয়গুলো আনতে আর সিট কাপে যায়নি শেষ পর্যন্ত। তো এগুলো চলতে চলতে একটা সময় অ্যাস্টন আসলে ডেভিসকে তার যে ছোটোবেলার ঘটনা সেগুলো বলে দেয়, যে ছোটোবেলায় তার এরকম হ্যালুসিনেশনের প্রবলেম হতো, সে একবার তাকে তার মতের বিরুদ্ধে শক দেওয়া হয়, তারপর থেকেই তার একটু মানে প্রবলেমস এরকম আর কি। তো এগুলো শুনে আসলে ডেভিস ওই দুর্বলতাটাকে তার একটা ডেভিসের পাওয়ার হিসেবে সে ব্যবহার করে। অ্যাস্টন তো প্রায় সময় ডেভিসকে এভাবে বলতো যে সে খুব নাক ডাকে, খুব সাউন্ড করে, খুব প্রবলেম করে তার ঘুমের মধ্যে। ডেভিসকে ইভেন ঘুম থেকে জাগিয়েও অ্যাস্টন মাঝে মাঝে বলতো যে তুমি খুব সাউন্ড করতেছো, আমার ঘুমানোতে সমস্যা হচ্ছে এরকম। তো ডেভিস তখন করলো কি, তখন অ্যাস্টনকে উল্টো ডেভিস দেখা যায় অ্যাটাক করার চেষ্টা করতো, যে না তুমি ভুল বলছো, তুমি তো একটা পাগল, তোমাকে ছোটোবেলায় এইভাবে শক দেওয়া হয়েছে, তুমি তো মেন্টাল একটা পেশেন্ট, এরকমভাবে অ্যাস্টনকে দেখা যায় সে আরও বেশি ডমিনেট করার ট্রাই করছিল একটা সময়। তো এরকমভাবে যখন চলতে থাকে তখন অ্যাস্টন খুব রাগের বশে এসে ডেভিসকে কাজ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে ডেভিসকে বলে যে তুমি তোমার কেয়ারটেকারের কাজ বা ঘর যে ডেকোরেশন করে দিতে বলেছি আমি, এইরকম কোনো কাজই তুমি ঠিকঠাক মতো করছো না, তো আর তুমি উল্টো আমার সাথে খারাপ বিহেভও করছো, তো তোমার আমার এই বাড়িতে আর থাকার প্রয়োজন নেই, তুমি অ্যাকচুয়ালি এই জবটা ছেড়ে চলে যেতে পারো। তো এগুলো যখন ডেভিসের সাথে ঘটে, ডেভিস তারপরে গিয়ে আবার এগুলো নিয়ে মিকের কাছে নালিশ করা শুরু করে। মিককে বলে যে তোমার বড় ভাই তো এরকম পাগলের মতো ব্যবহার করে, সে আমাকে রাতে ঘুম থেকে জাগিয়ে তুলে এগুলো বলে, সে তো একটা পাগল আসলে, সে আমাকে ঠিকঠাক মতো কোনো কিছুই দিচ্ছে না, যে কারণে আমি বাড়ির কাজগুলো আগাতে পারি, বা কোনো জিনিসপত্র এনে দিচ্ছে না সে, যেন আমি এই বাড়ির কাজকর্ম ঠিকমতো করতে পারি। তো অনেক কিছু এরকম কমপ্লেইন্স করে মিকের কাছে। তো মিক এগুলো প্রথমে ঠান্ডা মাথায় শুনে, এবং শোনার পরে সে সাথে সাথে কোনো ডিসিশন নেয়নি, সে কিছুটা অবজার্ভ করে তারপরে দেখলো যে না, ডেভিস আসলেই ঠিকঠাক মতো তার কাজগুলো করছে না বা খুব খামখেয়ালি করছে, এবং তার আর তার ভাইয়ের মধ্যে ডেভিস এক ধরনের ভাঙন ধরানোর চেষ্টা করছে। তো সব কিছু বুঝতে পেরে মিক ডেভিসকে বলে যে তোমার এই বাড়িতে আর কেয়ারটেকার হিসেবে থাকা লাগবে না, তুমি এই কয়দিন যতটুকুই যা কাজ করেছো আমি সব কিছুর পেমেন্ট তোমাকে করে দেবো, তুমি এই চাকরিটা ছেড়ে চলে যেতে পারো এই বাসা থেকে। তারপরে তো ডেভিস হঠাৎ করে মানে অনেক একটা বিপদের মধ্যে পড়ে যায়। সে মিকের কাছেও ক্ষমা চাইতে থাকে, সে তারপর অ্যাস্টনের কাছেও অনেকবার করে ক্ষমা চাইতে থাকে। সে বলতে থাকে যে আমি আর নাক ডাকবো না ঘুমের মধ্যে, আমি কোনো সাউন্ড করব না, আমি এই ধরনের আর কোনো ঘটনা ঘটাবো না, তো তাকে যেন আবারও চাকরিতে রাখা হয় বা কিছু। তো এগুলো করার মাধ্যমে সে খুব ট্রাই করছিল যেন স্টে করা যায় তাদের এই বাড়িতে, কিন্তু শেষ পর্যন্ত মিক বা অ্যাস্টন কেউই রাজি হয়নি। একদম শেষের দিকে সিনে গিয়ে দেখা যায় যে ডেভিস চলে যায় তাদের বাড়ি ছেড়ে, এই চাকরিটা ছেড়ে, এবং মিক এবং অ্যাস্টন সেই শেষে গিয়ে একসাথ হয় এবং দুজনের দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে বা হাসতে থাকে। এভাবেই এই প্লেটা শেষ হয়ে যায়, এবং এই প্লের মধ্যে দিয়ে
এই যে মানে তখনকার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরের যে কিছু পরিস্থিতি এগুলোই মেইনলি তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং ডেভিসকে যে কেয়ারটেকার হিসেবে তাদের বাড়িতে রাখার একটা প্রপোজাল দেওয়া হচ্ছে বা সে কিছুদিন ছিল এই বাড়িতে কেয়ারটেকার হিসেবে, এইটাকেই মূলত এই প্লেয়ের টাইটেল হিসেবে রাখা হয়েছে। এবং এই প্লেয়ের মেইন থিমগুলো হচ্ছে আইসোলেশন, আইডেন্টিটি ক্রাইসিস অ্যান্ড কমিউনিকেশন গ্যাপ। আরও একটা থিম আছে এটার, ওই থিমটা আমি বলে দেবো শেষে। তো প্রথম যে থিমটা সেটা হচ্ছে আইসোলেশন হচ্ছে একাকিত্ব। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আসলে মানুষদের মধ্যে খুবই একাকিত্ব চলে এসেছিল, তারা কেউ কারোর সাথে ঠিকমতো কথাবার্তা বলতো না বা যে যার যার মতো নিজের মতো করে বেঁচে ছিল আর কি। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটার পরে মানুষ খুব আইসোলেটেড হয়ে গিয়েছিল, এটা একটা থিম এই প্লেয়ের মধ্যে, যে ওই যে মিক আর অ্যাস্টন যে একই বাড়িতে থেকে এইভাবে একদম আলাদা আলাদা থাকে, এটাও এক ধরনের আইসোলেশন প্রকাশ করা হয়েছে। তারপরে হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস, এই যে ডেভিসের যে একটা আইডেন্টিটি ক্রাইসিস আমরা এই প্লেয়ের মধ্যে দেখব, এটা তখনকার মানুষদের মধ্যে খুব হচ্ছিল, তারা নিজেদের আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে খুব ভুগছিল। তো এটা আমাদের হ্যারল্ড পিন্টার ডেভিসের মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছিলেন। তারপর কমিউনিকেশন গ্যাপ, এটা আমাদের প্লেয়ের এই দুই ভাই সবচেয়ে বড় উদাহরণ। তারা দুই ভাই হয়ে নিজেদের মধ্যে তাদের মধ্যে কোনো কমিউনিকেশন হতো না, কোনো কিছু নিয়ে কোনো কথাবার্তা হতো না। প্লেয়ের একদম শেষে গিয়ে আমরা দেখব এই দুই ভাইয়ের মধ্যে একটা ছোটোখাটো একটা মিল দেখানো হয়েছে, দুই ভাইয়ের মধ্যে যে একটা বন্ডিং, এটা পুরো প্লেতেই বোঝানো হয়েছে, কিন্তু তারপরে কোনো কমিউনিকেশন হচ্ছিল না। তখনকার মানুষের মধ্যে আসলে এরকমই ছিল, তারা একেবারেই আলাদা হয়ে গেছিলো, নিজেদের বাড়িতে একসাথে থাকা সত্ত্বেও মানুষজন একরকমভাবে কোনো কথাবার্তা বলতো না, নিজেদের মধ্যে কোনো ধরনের কোনো কমিউনিকেশন ছিল না। এবং আরেকটা যে থিম এই প্লের সেটা হচ্ছে অ্যাবসার্ডিটি, ABSURDITY, অ্যাবসার্ডিটি, এটার অর্থ হচ্ছে অদ্ভুততা। তো এই প্লের মধ্যে কিন্তু আমরা খুবই অদ্ভুত কিছু সিচুয়েশন বিভিন্ন এই তিনটা ক্যারেক্টারের মধ্যে লক্ষ্য করব, মানে খুব মিনিংলেস কিছু বিহেভ, এই যে ডেভিসের মধ্যে কিছু মিনিংলেস বিহেভও কিন্তু আমরা খেয়াল করেছি, তার কথাবার্তা বা তার আচার আচরণে কোনো মিনিং নেই, সে কোনো কারণ ছাড়াই দুই ভাইয়ের মধ্যে এভাবে একটা ফাটল ধরানোর চেষ্টা করছিল, এরকম তখন খুব হতো। এবং অ্যাবসার্ডিটিটা আরও বেশি তখন বিরাজ করছিল মানুষের মধ্যে, তারা কারো মধ্যেই কোনো বিশ্বাস স্থাপন করতে পারতো না, তারা না কোনো মানুষের মধ্যে বিশ্বাস স্থাপন করতে পারতো না, তারা কোনো গডের উপরও বিশ্বাস করতে পারতো না। তাদের একটা চিন্তা ছিল যে আচ্ছা, আমাদের যে এত ক্রাইসিস চলছে এত দিক থেকে, গড যদি আসলে থাকতো, গডের কোনো এক্সিস্টেন্স যদি থাকতো, তাহলে গড কেন আমাদের এতদিনে কোনো হেল্প করেনি? তো তখন দেখা যায় এরকম একটা পরিস্থিতি চলে এসেছিল, তারা গডের উপরও রিলাই করতে পারছিল না। তো এগুলোই হচ্ছে মূলত এই প্লেটার থিম। আরেকটা হচ্ছে রেসিজম, যে তখনও ওয়ার্ল্ড ওয়ারের পরে যে ব্ল্যাক পিপলরা হোয়াইট পিপলদের দ্বারা ডমিনেট হতো, এটাও ডেভিসের মাধ্যমে কিছুটা তুলে ধরা হয়েছে। তো এই মেইনলি এই থিমগুলোর উপর বেস করে হচ্ছে হ্যারল্ড পিন্টার এই কেয়ারটেকার প্লেটা লিখেছেন। আশা করি আমি খুব ইজিলি এই প্লেটার সামারি তুলে ধরতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিওস পেতে ইংলিশোলজির সাথেই থাকবেন। আজকে তাহলে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।